বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে খুব কমন কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন নিয়ে আপনাদের সাথে আমি আলোচনা করব। প্রশ্নটা আমাকে করেছেন এমডি হাবিব। উনি খুব হতাশাগ্রস্ত কণ্ঠে আমাকে একটা মেসেজ লিখেছেন আমার কমেন্ট বক্সে যে আমার মাছগুলো কি আর কখনোই বড় হবে না? আমি কি মাছগুলো বড় করতে পারবো না? দয়া করে আমাকে কি একটু বলবেন আমি মাছগুলো বড় করতে পারবো কিনা? এরকম হতাশ হওয়াটা যথেষ্ট স্বাভাবিক, কারণ একজন চাষি অনেক শ্রম, অনেক বিনিয়োগ, অনেক স্বপ্ন নিয়ে অ্যাকচুয়ালি একটা চাষে আসে। সে হোক মাছ চাষ হোক, হাঁস মুরগি গরু ছাগল, যে কোনো চাষই হোক না কেন, যে কোনো বিজনেসই হোক না কেন, অনেক স্বপ্ন নিয়ে আসে। সেখানে যদি তিনি সফলতা দেখতে না পান তাহলে হতাশ হওয়াটাই স্বাভাবিক। আর মাছ বড় হচ্ছে না, এরকম অসংখ্য প্রশ্ন প্রায়শই আসে। তো আমি কিন্তু আমার প্রায় ভিডিওতে মাছ কেন বড় হয় না, কি কি কারণ থাকতে পারে, মাছ কেন অসুস্থ হয়, এটা নিয়ে কিন্তু আমি আলোচনা করি। কিন্তু আপনারা খুব গুরুত্ব দিয়ে অ্যাকচুয়ালি ভিডিওগুলো সবসময় আপনারা হয়তো ওয়াচ করেন না। যাই হোক, এমন হতাশা ব্যঞ্জক একটা প্রশ্ন দেখে আজকে ভাবলাম যে আপনাদের বা সবার অবগতির জন্য আমি বিষয়টা একটু আপনাদেরকে বিশ্লেষণ করে দেই, যাতে আপনারা বুঝতে পারেন যে মাছ বড় হচ্ছে না, এর কারণ কি হতে পারে। অনেকগুলো কারণ আছে, প্রায় আমি বলবো যে কোনো সংখ্যা নির্ধারণ করা যাবে না কারণের, কিন্তু একটা বলবো যে আমাদের চাষকালীন সময় প্রতিটা দিন পরিচর্যা বা খাদ্য বা প্রধান টোটাল যে বিষয়টা, ম্যানেজমেন্টের যে বিষয়টা, এর কিছুটা ঘাটতি হলেই কিন্তু সেখানে আপনার বৃদ্ধি না হওয়ার একটা কারণ সেখানে দাঁড়ায়। কিন্তু আজকে প্রধানত আমি 5টি গুরুত্বপূর্ণ কারণ নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব। যেই 5টা কারণ সম্পর্কে যদি আপনারা অবগত থাকেন তাহলে এই যে মাছ কেন অসুস্থ হচ্ছে, মাছ কেন বাড়ছে না, মাছের বৃদ্ধি আমি পাচ্ছি না, এই প্রশ্নটা করতে হবে না, আপনাদের হতাশায় ভুগতে হবে না। আমি প্রথম পর্যায়ে 5টি কারণ বলবো এবং এরপরে 5টি কারণের আমি সংক্ষিপ্ত আকারে বিশ্লেষণটা করব। তো নাম্বার 1 হলো ভালো মানের পোনা নির্বাচনে ভুল করা। নাম্বার 2 মজুদ ঘনত্ব। নাম্বার 3 খাদ্য ব্যবস্থাপনায় ত্রুটি। নাম্বার 4 মাছের আমিষ চাহিদা অনুসারে খাদ্য প্রদান না করা। নাম্বার 5 মাছের জন্য একটি নিশ্চিন্ত রিল্যাক্স উন্মুক্ত পরিবেশ তৈরি না করা। এখন প্রথমেই আসা যাক ভালো মানের পোনা নির্বাচন করা। আমরা সাধারণত জানি একটা মাছের বয়স যখন 4 বছর হয় তখন সে প্রজননের জন্য সে ন্যাচারালি সে প্রিপারেট হয়। কিন্তু আমাদের দেশের হ্যাচারি মালিকরা কিন্তু সে 4 বছর পর্যন্ত একটা মাছকে লালন পালন করেন না, বা লালন পালন করলে পরও তাকে যে পরিমাণে প্রোটিন, মিনারেলস, ভিটামিনস অর্থাৎ তার যা কিছু দরকার এটা কিন্তু পর্যাপ্ত পরিমাণে পান না। অনেক ছোট ছোট মাছ দিয়ে প্রজনন করানো হয়, রেণু বের করা হয়। তা আমি কিন্তু এর আগে আমার একটা ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করেছিলাম যে ভালো মানের পোনা কিভাবে নির্বাচন করবেন, কারণ আপনি চাইলেই কিন্তু ভালো মানের পোনাটা আপনি পাচ্ছেন না। এখানে 4টা গ্রেডের পোনা সাধারণত হয়ে থাকে, অ্যাভেলেবেল আমরা যে পোনাটা পাই 4টা গ্রেডের। তো প্রথম গ্রেডের যে পোনাটা হয়ে থাকে এই পোনাটা আমরা কখনোই পাই না, কারণ কোনো হ্যাচারি মালিক এটা কখনোই আমাদেরকে দেয় না। আমরা সাধারণত 2nd গ্রেড, 3rd গ্রেড এবং 4th গ্রেড, এই 3টা গ্রেড আমরা পেয়ে থাকি। তাহলে আপনি ভালো মানের পোনাটা কিভাবে নির্বাচন করবেন? আপনি যে প্রজাতির মাছ চাষই করেন না কেন, সে হতে পারে আইএমসি মাছ, হতে পারে একক চাষের মাছ যেমন তেলাপিয়া, পাঙ্গাস, রুই, কাতলা, পাবদা, শিং, গুলশা, যে কোনো মাছই হোক না কেন, আপনি ঠিক যতটুকু মাছ আপনার চাষে নিয়ে আসবেন, রেণুটা কেনার সময় কিংবা পোনা কেনার সময় আপনি তার কমপক্ষে দ্বিগুণ রেণু বা পোনা আপনি নিয়ে আসবেন। এনে একটা পুকুরে কমপক্ষে 1 মাস
25 দিন থেকে 1 মাস সেটাকে আপনাকে নার্সিং করতে হবে। নার্সিং করার পরে এখানে আপনি 2-1টা ফার্স্ট গ্রোয়িং এর পোনা পাবেন, বেশি এখানে পাবেন আপনি 40% পোনা এখানে পাবেন আপনার সেকেন্ড গ্রোয়িং এর পোনা। এই সেকেন্ড গ্রোয়িং এর যে পোনাটা থাকবে এই পোনাটাকে আপনি আলাদা করে আপনার কালচার পুকুরে নিতে হবে, এবং বাকি যে পোনাটা থাকবে এটা আপনাদের কাছে আমার একটা বিশেষ অনুরোধ থাকবে, এই পোনাটা কখনো কোনো চাষিকে আপনারা দিবেন না। এটাকে কিছুদিন একটু লালন পালন করে একটু বড় করে তারপরে খাওয়ার মাছ হিসাবে আপনারা বাজারে এটা বিক্রি করে দিবেন। তো এটা হলো নাম্বার 1, যে পোনা নির্বাচনে ভুল করা। নাম্বার 2 হলো মজুদ ঘনত্ব। মজুদ ঘনত্বটা যথেষ্ট ইম্পর্টেন্ট একটা ব্যাপার। আপনি যদি মজুদ ঘনত্বের হেরফের করেন, মজুদ ঘনত্বটা বেশি দেন, তাহলে আপনি যত আমিষ সমৃদ্ধ খাবার আপনি খাওয়ান না কেন, যত পরিচর্যা পুকুরের এবং মাছের আপনি করেন না কেন, আপনি মাছের কখনোই বৃদ্ধি পাবেন না। এবং প্রজাতি ভেদে একক চাষের মাছ এবং মিশ্র চাষের প্রত্যেকটা মাছের মজুদ ঘনত্ব আলাদা আলাদা রয়েছে। আইএমসি মাছের ক্ষেত্রে সাধারণত 25 থেকে 35 কেজি পার শতকে আমরা উৎপাদন করতে পারি এয়ারেটর ছাড়া। অনেক সময় আমরা 15-20 শতক জায়গায় আইএমসি মাছের চাষটা করে থাকি, কিন্তু 15-20 শতক জায়গা আইএমসি মাছ চাষের জন্য অ্যাকচুয়ালি উপযুক্ত না। একটু বড় পুকুরে আইএমসি মাছ করাটা সবচেয়ে ভালো, রুই কাতলা মৃগেল। সেক্ষেত্রে অনেকে যারা এই 15-20 শতক বা 25 শতক জায়গাতে আইএমসি মাছটা করে থাকেন, তারা সাধারণত 20 কেজি পার শতকে উৎপাদন ক্ষমতার লক্ষ্যমাত্রা নিয়ে আপনারা চাষটা শুরু করবেন। আর একক চাষের ক্ষেত্রে এখানে তেলাপিয়া, পাঙ্গাস, তেলাপিয়াটা 50 থেকে 60 কেজি এয়ারেটর ছাড়া উৎপাদন করা যায়। পাঙ্গাস মাছ হলো 70 থেকে 80 কেজি উৎপাদন করা যায়। এভাবে প্রত্যেকটা প্রজাতির শতকে উৎপাদন ক্ষমতা আলাদা আলাদা রয়েছে। এটা জেনে আপনি কোন প্রজাতির মাছটা চাষ করবেন সেই মজুদ ঘনত্বটা অবশ্যই হিসাব করতে হবে। মজুদ ঘনত্ব বেশি দিলে কখনোই আপনি মাছের বৃদ্ধি পাবেন না। নাম্বার 3, পরিমিত পরিমাণে খাদ্য প্রদান না করা। আমরা যখন রেণু চাষ করে থাকি তখন কিন্তু আমরা খাদ্য দিয়ে থাকি বডি ওয়েটের সম পরিমাণ, অর্থাৎ আমি যদি 1 কেজি রেণু ছাড়ি তাহলে প্রথম দিন আমি 1 কেজি খাদ্য সেখানে প্রদান করব। এরকম ধানি হওয়ার আগ পর্যন্ত আমরা কিন্তু সেই বডি ওয়েটের সম পরিমাণ থেকে 30% পর্যন্ত, বডি ওয়েটের 30% পর্যন্ত আমরা খাদ্য প্রদান করে থাকি। যখন আমাদের সে পোনাটা ধানিতে রূপান্তরিত হয়, ধানি থেকে আরেকটু বড় সাইজ পর্যন্ত আমরা কিন্তু 25% থেকে 10% পর্যন্ত বডি ওয়েটের খাদ্যটা প্রদান করি। যখন ধানির চেয়ে একটু বড় হয় তখন কিন্তু আমরা 10 থেকে 7% পর্যন্ত প্রতিদিন বডি ওয়েটের খাদ্যটা প্রদান করি। আর যখন আরেকটু বড় হয়ে যায়, অর্থাৎ আমাদের মাছটা যখন কালচার করার উপযোগী হয়ে যায়, সেটা যে কোনো প্রজাতির মাছ হোক না কেন, তখন কিন্তু আমাদের 7% থেকে শুরু করে প্রতিদিন বডি ওয়েটের 4% পর্যন্ত খাদ্য প্রদান করতে হয়। তা আমরা যখন তার বয়স এবং প্রজাতি ভেদে তার যে খাদ্যের পার্সেন্টেজ, যে প্রতিদিনকার যে খাদ্যের চাহিদা, সেই চাহিদার চেয়ে যদি আমরা কম খাদ্য প্রদান করে থাকি তাহলেও কিন্তু আমাদের মাছের কাঙ্ক্ষিত মাত্রার বৃদ্ধি আমরা পাবো না। নাম্বার 4, আমিষ চাহিদা। প্রজাতি ভেদে প্রত্যেকটা মাছের কিন্তু আমিষের আলাদা আলাদা চাহিদা রয়েছে। কারণ আমরা জানি আমিষ মানেই হলো মাংস বৃদ্ধি করা। আমিষই দেহে মাংসটা বৃদ্ধি করে, আর ক্যালসিয়াম হাড় মজবুত করে, অর্থাৎ দেহে মাংসটা ধরাতে সহযোগিতা করে। এবং প্রত্যেকটা প্রজাতি ভেদে যদি আমি আইএমসি মাছটা ধরি, রুই কাতলা মৃগেল, সেখানে যদি আমরা 22 থেকে 24% আমিষ সমৃদ্ধ খাদ্য আমরা মাছকে প্রদান করি, নিশ্চিত করতে পারি, তাহলে কিন্তু আমরা কাঙ্ক্ষিত মাত্রা বৃদ্ধিটা সেখানে পাবো। কিন্তু আমরা যদি সেখানে 16 থেকে 18% বা 17% প্রোটিনটা আমরা দেই, তাহলে কিন্তু আমরা সে কাঙ্ক্ষিত মাত্রার বৃদ্ধিটা আমরা পাবো না। তেলাপিয়া, পাঙ্গাস, শিং বা কই মাছ, এদের ক্ষেত্রে কিন্তু আমাদের 28 থেকে 30% পর্যন্ত আমিষ নিশ্চিত করতে হয়।
পাবদা মাছের জন্য তারপরে ট্যাংরা মাছের জন্য আমাদের আমিষের চাহিদাটা আরেকটু বেশি দরকার হয়। তো এভাবে প্রত্যেকটা প্রজাতির কোন প্রজাতির মাছের আমিষ চাহিদা কত রয়েছে, আমরা যখন সেই আমিষের চাহিদা অনুসারে তার প্রতিদিনকার যে খাদ্য চাহিদা সেটা যখন আমরা পূরণ করব না, তখন কিন্তু আমাদের মাছের সেই বৃদ্ধিটা আমরা কাঙ্ক্ষিত মাত্রায় পাবো না। নাম্বার 5, রিল্যাক্স পরিবেশ। অনেক চাষিরাই কিন্তু এই যে আমি দ্বিতীয় নম্বরে কিন্তু বলেছিলাম মজুদ ঘনত্বের কথা। আমরা যখন একটা মাছ সে খাবে, তার মলমূত্র ত্যাগ করবে, তার গাও থেকে শরীর থেকে যে আঠালো যে পদার্থটা বের হয় এটা তো অ্যামোনিয়া, তা এটা সে রিল্যাক্স করবে বা সে নিঃসৃত করবে। তারপরে তার কিন্তু নিশ্চিন্ত ভাবে তার চলাফেরার জন্য তার একটা উন্মুক্ত জায়গা তাকে প্রদান করতে হবে। কারণ যখন সে তার যে প্রতিদিনকার যে খাদ্যটা খেয়ে যখন সেটা সে ঠিকভাবে ডাইজেস্ট করতে পারবে না, সে যখন ঠিকভাবে তার চলার জায়গাটা সে পাবে না, সে যখন রিল্যাক্স ফিল করবে না, তখন কিন্তু তার বৃদ্ধিতে যথেষ্ট পরিমাণে ব্যাঘাত ঘটবে। এছাড়াও অসংখ্য কারণ এখানে রয়েছে মাছ সঠিক মাত্রা বৃদ্ধিটা না পাওয়ার। তবে 5টা কারণই হলো খুব ইম্পর্টেন্ট। আমরা যদি পোনা নির্বাচনের ক্ষেত্রে আমরা একটু সতর্ক হই, আমরা যদি পোনাটাকে ওভাবে বা নার্সিং করে আমরা সেকেন্ড গ্রোয়িং এর পোনাটা আলাদা করি, আমরা যদি মজুদ ঘনত্বটা ঠিক রাখি, মাছের প্রোটিন চাহিদা সেটাকে যদি আমরা ঠিক রাখি, এই যে মাছ বৃদ্ধি হচ্ছে না, এই যে হতাশাগ্রস্ত হয়ে যে প্রশ্ন করা এবং বিভিন্ন মানুষের কাছে ছোটা যে আমি এখন কি করব, এটা কিন্তু করতে হয় না। আমাদের এই যে অতি মুনাফা লাভ করার জন্য যে একটা প্রলোভন, যে আমাকে অনেক বেশি মুনাফা অর্জন করতে হবে, এই প্রলোভন থেকে নিজেকে সংযত করতে হবে এবং মজুদ ঘনত্ব ও আমিষের চাহিদা এটা অবশ্যই পূরণ করতে হবে। পাশাপাশি মাসিক পরিচর্যায় কোনো রকম ভুল করা যাবে না। আমরা বডি ওয়েটের যত % খাবার নির্ধারণ করি না কেন, প্রাকৃতিক খাদ্যের উপরে যথেষ্ট পরিমাণে গুরুত্ব কিন্তু দিতেই হবে। কারণ মাছ তার সৃষ্টি পানিতে, সৃষ্টিকর্তা তাকে ন্যাচারাল খাদ্য খেয়ে বড় হওয়ার জন্যই তাকে তৈরি করেছে পানিতে। সে পানি থেকে ফাইটোপ্ল্যাঙ্কটন, জুপ্ল্যাঙ্কটন, কাইরোনোমিক, বেনথোস, বিভিন্ন ধরনের পোকামাকড়ের লার্ভা এটা খেয়েই সে বড় হয়। এটাই তার জন্য সৃষ্টিকর্তা প্রদত্ত খাদ্য। আমরা যদি তাকে শুধুমাত্র সম্পূরক খাদ্যের উপরে নির্ভর করে তাকে বড় করতে চাই, তাহলে কিন্তু আমরা কাঙ্ক্ষিত মাত্রার সেই বৃদ্ধিটা কখনোই পাবো না। এজন্য আমাদের পুকুরে পর্যাপ্ত পরিমাণে প্রাকৃতিক খাদ্য তৈরি করতে হবে, যাতে আমরা আমাদের চাষকৃত মাছের 30 থেকে 40% খাদ্য চাহিদা আমরা প্রাকৃতিকভাবে পূরণ করতে পারি এবং বাকি 60 থেকে 65% সম্পূরক খাদ্য আমরা তাকে বাইরে থেকে সাপ্লাই দিলাম। তো যদি আমরা এই নিয়মগুলো মেনে আমরা নিজেরা নিজেদের মতো একটু চিন্তা করে সবকিছু বুঝে আমার পুকুরের পানির অবস্থা, মাটির অবস্থা, আমার চারপাশের যে প্রাকৃতিক পরিবেশ সবকিছু হিসাব করে যদি আমরা মাছ চাষটা করি, তাহলে আমরা অবশ্যই লাভবান হব। আমাদের মাছের সঠিক মাত্রার বা কাঙ্ক্ষিত মাত্রার যে বৃদ্ধি সেটা আমরা পাবো। তো এই ছিল আজকের এই হতাশাজনক প্রশ্নের সংক্ষিপ্ত একটা উত্তর। আশা করি আজকের এই ছোট্ট ভিডিওটা আপনাদের অনেক উপকারে আসবে। তো আজ এ পর্যন্তই। আপনাদের সাথে আবার দেখা হবে অন্য কোনো পর্ব, অন্য কোনো বিষয়। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। সেফটি ফার্স্ট। আল্লাহ হাফিজ।